ভারতের সঙ্গে আমাদের কিন্তু একটা প্রত্যর্পণ চুক্তি আছে। আমাদের কোনো বন্দী ওখানে থাকলে, আমাদের কোনো অপরাধী যার বিরুদ্ধে মামলা আছে, সে ভারতে থাকলে তারা আমাদেরকে ফেরত দিতে বাধ্য। ওই চুক্তি অনুযায়ী আমরাও এরকম থাকলে তাদেরকে ফেরত দিতে বাধ্য। কিন্তু সেই ক্ষেত্রে হাসিনার ক্ষেত্রে ভারত কী অজুহাতটা নিতে পারে? হাসিনাকে যে ভারত ফেরত দিতে চায় না, এটা তো বুঝি, কিন্তু না চাইলেও যেহেতু একটা চুক্তি হয়েছে, চুক্তির প্রতি ফেরত দিতে হয়। কি বলতে পারে ভারত যে আমি ফেরত দেবো না? বলতে পারে যে চুক্তিতে একটা ক্লজ আছে। সেই ক্লজটা হলো, যদি আশ্রয়দানকারী দেশ মনে করে যে এই লোককে ওই দেশে ফেরত পাঠালে নিজ দেশে যে এই ব্যক্তি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, যদি উনি মনে করে, তাহলে তারা নাও দিতে পারে। এই ক্লজটা কিন্তু আছে। সেই কাজটা কিন্তু আমরা করে ফেলেছি। এখন যদি ভারত বলে যে আমরা যাকে ফেরত দেবো সে তো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকারের মতো ঘটনা তো আমরা ঘটিয়ে চলেছি। এবং সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছে ৩২ নম্বর ভাঙার মাধ্যমে। ৩২ নম্বর যখন ভাঙা হয়েছে, যদি শেখ হাসিনার পক্ষ থেকে অথবা ভারতের পক্ষ থেকে বলা হয় যে ৩২ নম্বর তো শেখ হাসিনার পিতার বাড়ি ছিল, শেখ হাসিনার বাড়ি ছিল না, কিন্তু তার পিতার বাড়ি ছিল, তারপরে সেটা ট্রাস্টকে দান করা হয়েছিল, সেই বাড়িও যখন ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, এটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা। এবং সেই গুলিয়ে দেওয়ার সময় সরকারের দিক থেকে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি। কেন করা হয়নি? কারণ ওইটা ভাঙার জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব নেওয়া উচিত। আমি মনে করি সম্পূর্ণ উস্কানিমূলক কথাবার্তা কি বলেছিল ফ্রান্সে থাকা পিনাকি ভট্টাচার্য, তিনি মানুষকে ওখান থেকে খেপিয়ে দিয়েছিলেন এই বাড়িটা ভাঙার জন্য। আমি তখনই প্রশ্ন করেছিলাম, এই বাড়িটা আপনি ভেঙে কী লাভ করলেন? কী লাভ আপনি করলেন? কোনো লাভ আপনি করতে পারেননি, বরঞ্চ শেখ হাসিনাকে ফেরত আনাটা ডিফিকাল্ট করে দিলেন। যে লোক এত অপরাধ করেছে বলে আমরা দাবি করছি, তার বিরুদ্ধে বিচার চলছে, তাকে তো আঘাত আনার জন্য প্রয়োজন ছিল। যদি এই বাড়ি আপনি ভাঙতেই চান, সরকার ভাঙতে পারতো যে কোনো সময়, কিন্তু এমন একটা প্রক্রিয়ায় আপনি ভাঙলেন যেখানে নাকি সরকার কোনো ভূমিকাই রাখলো না, বরং সরকারের অসহায়ত্ব প্রমাণ হলো। যদি সরকারের এখানে অসহায়ত্ব প্রমাণ হয়, শেখ হাসিনাকে দেশে আনলে যদি অসহায়ত্ব, যদি শেখ হাসিনাকে এরকমভাবে মানুষ পিটিয়ে মেরে ফেলে, তাহলে কী হবে? সরকার ফেরতে পারবে না, সরকার তো বাড়ি ফেরতে পারে নাই। একটা বাড়ি ভাঙতে তো সারা রাত লাগছে, সেই কাজটা আপনি করতে দিয়েছেন। এখন একটা মানুষের মাত্র কোনো ব্যাপার না, আপনি ফেরতে পারবেন না যদি না দেয়। এই কথাগুলি বলবে, আমি তা বলছি না বলুক, এটাই আমরা চাই। আমরা চাই প্রত্যেকটা অভিযুক্ত তার সামনে সে আত্মপক্ষ সমর্থন করুক এবং তার একটা সুবিচার হোক, এটা আমরা চাই। কিন্তু তাকে যদি আপনি আনতেই না পারেন, তাহলে কী লাভ হলো? এই কাজগুলো আমি তখন বলেছিলাম যে পিনাকি ভট্টাচার্য যেটা করেছেন এই কারণে, যাতে নাকি ভারতের জন্য একটা অজুহাত তৈরি করে দেওয়া যায়। এটা তো উনি আবার আমার উপর খুব গোসা হচ্ছেন, মামলা মোকদ্দমা অনেক কিছু করতে যাচ্ছেন আমার বিরুদ্ধে। আচ্ছা করুন, অসুবিধা নাই কোনো। কিন্তু আপনি পিনাকি ভট্টাচার্যকে আমি বলি, ভাই আপনি যেভাবে বলেন, আপনি এন্টি ভারতীয় কথাবার্তা যেভাবে বলেন, আপনি বুকে হাত দিয়ে একবার বলেন তো, আপনার এই কাজটা কি আলটিমেটলি ভারতের পক্ষে যায়নি? গিয়েছে তো, তাহলে লাভটা কী হলো? আপনি এতগুলি মানুষকে ক্ষিপ্ত করে দিলেন, উত্তেজনা তৈরি করলেন, হয়তো আপনার একটু সাময়িক আপনি মনে করেন আপনি বাহাদুরি দেখালেন যে আমি ফ্রান্স থেকেই ভেঙে ফেলেছি, কিন্তু লাভটা কী হলো ভাই? আপনি তো হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করলেন। আন্তর্জাতিক আন্তর্জাতিক আইন কানুন, নিয়ম কানুন, ওটা তো আপনার এই ইমোশনাল কথাবার্তা শুনে তবে তারা সিদ্ধান্ত নেবে না। কী লাভ করেন আপনি বলেন? আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনি প্রচুর পড়াশোনা করার লোক, জ্ঞানী লোক, সেটা শ্রদ্ধাই করি আপনাকে, কিন্তু এই কাজটা আপনি কী করলেন ভাই বলেন? এখন ভারত এই কথা বলছে না, আমাদের শফিকুল আলম সাহেব বলতেছে। কারণ শফিকুল আলম সাহেব কেন বলতেছে? কারণ আমাদের মাস পিপলের সেন্টিমেন্ট তো এটা, আমরা তো প্রত্যেকটা অপরাধীকে দেশে আনতে চাই, এনে বিচার করতে চাই, আমরা তো এই জিনিসটা চাই। সবাইকে বলবো ভাই, যাই করেন ঠান্ডা মাথায় করেন। সাময়িক উত্তেজনা, সাময়িক জনপ্রিয়তা অনেক সময় জাতীয় ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।